আসসালামু আলাইকুম। আজ ২রা জুলাই ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল জুলাই শাওনের ক্ষোভের মূল কারণ। আরব সাগরে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণ, কি ঘটল? ভারতে একের পর এক ভাঙা হচ্ছে মসজিদ, এবার আক্রান্ত গান্ধী মূর্তিও। এবার বিস্তারিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই মাসের শুরুর মাসটির বর্ষপূর্তির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শাওন তার পোস্টে জানান, গত ১ বছর ধরে ফেসবুকে হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করছেন শুধু জুলাই মাসেই নয়, বছর জুড়েই পরিচিত অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন। শাওন লেখেন, প্রথম ভেবেছিলাম হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই কোনো একটি ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই। তখন বুঝতে পারলাম যে হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই লেখা যায়। শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখন আপনি হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই লিখতে পারেন। পোস্টের শেষে শাওন লেখেন, আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু ১ জুলাই তাই আমিও লিখলাম হ্যাশট্যাগ জুলাই সিরিয়াই। অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিনেত্রী শাওনের পরিবারের একটি সূত্র বলছে, দীর্ঘদিন ধরে এই অভিনেত্রী মানসিক রোগে ভুগছেন, ফলে ফেসবুকে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। পরিবারের অন্য সদস্যরাও প্রতিনিয়ত তার গালিগালাজের মুখোমুখি হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শাওনের পারিবারিক চিকিৎসক চেঞ্জ টিভিকে বলেন, শাওন দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতি রাতেই তিনি জুলাই অভ্যুত্থানের সংগঠক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে গালিগালাজ করেন। অনেক সময় রাগান্বিত হয়ে পরিবারের সদস্যদেরকেও মারপিট করেন। শিগগিরই শাওনকে কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তির চেষ্টা চলছে বলেও জানান ওই চিকিৎসক। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন তিনি। চলতি মাসের শুরুর দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী মোদী নিজে এই প্রতিনিধি দলে থাকছেন না বলেই জানা গেছে। আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে যোগ দিতে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত থাকছেন বিহারের গভর্নর জেনারেল সৈয়দ হাসনাইন এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী ৪ জুলাই থেকে এই বহুমাত্রিক অনুষ্ঠান শুরু হবে এবং ৯ জুলাই খামেনির দাফন কার্য সম্পন্ন হওয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। ৬ দিনব্যাপী এই শোকানুষ্ঠানের অংশ হিসেবে আগামী ৭ জুলাই পবিত্র কোওম নগরীতে বিশেষ ধর্মীয় আচার ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালিত হবে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই ৬ দিনের কর্মসূচিতে অংশ নিতে লাখ লাখ শোকাগ্রস্ত মানুষ রাস্তায় নেমে আসবেন। ফলে বিশ্ব রাজনীতিতে এই ঘটনাটি অন্যতম গভীরভাবে পর্যবেক্ষণ করা একটি আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যা মূলত দুই দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি শান্তি প্রক্রিয়া শুরু করেছে। আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি MH-60SC হক হেলিকপ্টার জরুরি ভিত্তিতে পানিতে অবতরণ করেছে। এই ঘটনায় হেলিকপ্টারের ৪ জন ক্রুর মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। ইউনাইটেড স্টেটস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে।
খবর আনাদোলু এজেন্সির। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ন্যাভসেন্ট জানায়, 1 জুলাই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর 3:30 মোতায়েন থাকা MH-60SC হক হেলিকপ্টারটি জরুরি পরিস্থিতিতে আরব সাগরে পানিতে অবতরণ করে। ন্যাভসেন্ট জানায়, এই জরুরি অবতরণের পেছনে কোনো শত্রুপক্ষের হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। হেলিকপ্টারের 4 সদস্যের মধ্যে 3 জনকে উদ্ধার করে বিমান বাহিনী রণতরী USS জর্জ H.W. বুশে নেওয়া হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বর্তমানে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি অভিযান চালাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেল আবিব যদি তাদের প্রভুর নির্দেশ না মানে তবে ইরানই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রতিক্রিয়া জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি লেখেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো সবার জন্যই স্বচ্ছ এবং উন্মুক্ত। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখার বা নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আরাঘচি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা তাদের প্রভুর নির্দেশ উপেক্ষা করে তবে ইরান তাদের শিক্ষা দেবে। আমাদের জনগণ বা নেতৃত্বের প্রতি কোনো হুমকি আসলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ইরানকে ইঙ্গিত করে বলেছিলেন, ইরানিরা ভালো ব্যবসায়ীর মতো যারা আলোচনার টেবিলে সুবিধা পেতে চায়। তিনি স্পষ্টভাবে জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না ইসরায়েল। ইরান যদি নতুন করে কোনো হামলা চালায় তবে ইসরায়েল কি পদক্ষেপ নেবে, এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, যুক্তরাষ্ট্র সামরিক কার্যক্রমে যোগ দিক বা না দিক, ইসরায়েল নিজস্ব শক্তিতেই পাল্টা জবাব দেবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে, তবে ইরান আক্রমণ করলে ইসরায়েল এককভাবে শক্তি প্রয়োগ করবে, যা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল রাষ্ট্রের অকৃত্রিম বন্ধু। তার বিশ্ব দৃষ্টিভঙ্গিতে তিনি খুব ভালো করেই জানেন কারা ভালো আর কারা খারাপ। এদিকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ প্রযুক্তিগত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মাসে স্বাক্ষরিত 14 দফা অন্তর্বর্তীকালীন চুক্তির ভিত্তিতে এই আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি থামানো এবং প্রণালীটি পুনরায় খুলে দেওয়াই এই চুক্তির প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির জন্য 60 দিনের আলোচনার পথও প্রশস্ত করা হয়েছে। এবার পড়শির খবর। ভারতের গুজরাটের কচ্ছ জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযানে 3টি মসজিদ, একাধিক মাজার সহ প্রায় 30টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এর জেরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই হঠাৎ এই অভিযান চালানো হয়। ঘটনার পর জমিয়তে উলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের নেতা মাওলানা হাকিম উদ্দিন কাসিমির দাবি, প্রশাসনের কাছে বারবার কারণ জানতে চাওয়া হলেও কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, মসজিদ কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং প্রতিবাদকারীদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়। সংগঠনটির তথ্যমতে ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 11টি ধর্মীয় স্থাপনা, 17টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং 2টি আবাসিক বাড়ি। তাদের আরও দাবি, উচ্ছেদের প্রতিবাদ করায় অন্তত 25 জন যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। জমিয়তের দাবি, কচ্ছের জুনা কান্ডলা মসজিদটি 1965 সাল থেকেই ওয়াক্ত রেকর্ডে নিবন্ধিত ছিল। সংগঠনটির বক্তব্য, ওয়াক্তভুক্ত কোনো ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আইন, যথাযথ প্রক্রিয়া এবং সাংবিধানিক বিধান মেনে চলা বাধ্যতামূলক। অন্যদিকে গুজরাটের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভির নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করার অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের দাবি, ভেঙে ফেলা স্থাপনাগুলো সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ছিল। তবে বিশ্লেষকরা মনে করেন, মুসলমানদের উচ্ছেদ করাই এই অভিযানের মূল লক্ষ্য। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
ঘটনাটিকে বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছে দলটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল স্টেশন বাজার এলাকায় স্থানীয়রা মহাত্মা গান্ধীর মূর্তিটি কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান। 1996 সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভা মূর্তিটি স্থাপন করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে ফেলে। ঘটনাটি সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই এর নিন্দা জানিয়েছেন। কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানান, মূর্তির ওপরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রাত প্রায় 12:30টার দিকে এক গৃহহীন ব্যক্তি মূর্তিটির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন। কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যারা এ কাজ করেছেন তারা দেশবিরোধী, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অনিল দত্ত এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে জঘন্য ঘটনা উল্লেখ করে অভিযুক্তদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এই ঘটনার পর কংগ্রেস অভিযোগ করেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, এ কাজ কে করতে পারে? নিশ্চয়ই কিছু দুষ্কৃতকারী করেছে, কিন্তু হঠাৎ তারা গান্ধীজিকে কেন বেছে নিল? পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে বড় একটি ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, মহাত্মা গান্ধীর মূর্তির মুখে কালো কাপড় বেঁধে তার আদর্শ নীতি বা তিনি যে পথ দেখিয়েছেন তা কখনোই মুছে ফেলা যাবে না। তার ভাষায়, জাতির জনক শুধু ভারতের নয়, সারা বিশ্বের পথ প্রদর্শক। পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার। তিনি আরও দাবি করেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা গান্ধীজিকে ভয় পায়। তার ভাষায়, তারা হয়তো গান্ধীজির মূর্তির মুখ ঢেকেছে, কিন্তু আসলে নিজেদের মুখই ঢেকেছে। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফ্রান্সের তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মাত্র 3টি বিশ্বকাপ খেলেই তিনি করেছেন 18টি গোল, যেখানে বর্তমান রেকর্ডধারী লিওনেল মেসির গোল সংখ্যা 19। ফলে এবারের বিশ্বকাপেই আর্জেন্টাইন মহাতারকার রেকর্ড স্পর্শ বা ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে। বুধবার সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়েছেন এমবাপ্পে। অন্যদিকে মেসি এবারের বিশ্বকাপে ইতোমধ্যে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড ভেঙে 19 গোল নিয়ে শীর্ষে উঠেছেন। তবে এমবাপ্পে যেভাবে ধারাবাহিকভাবে গোল করছেন, তাতে এই লড়াই জমে উঠেছে নতুন মাত্রায়। শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন এমবাপ্পে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে 2টি অ্যাসিস্ট করেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে এই অ্যাসিস্টগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ গোল সংখ্যা সমান হলে অ্যাসিস্টের হিসাবই নির্ধারণ করবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সেই বিবেচনায় এমবাপ্পে এগিয়ে রয়েছেন। এদিকে ফ্রান্সের ফুলব্যাক মালো গুস্তো জানিয়েছেন, পুরো দলই চাই এমবাপ্পে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ুক। মিক্সড জোনে তিনি বলেন, কিলিয়ানের মতো মানসম্পন্ন একজন ফুটবলারের লক্ষ্যই থাকে গোল করা, ট্রফি জেতা এবং নতুন নতুন রেকর্ড গড়া। সেই রেকর্ডের খুব কাছাকাছি চলে এসেছে। এতে আমরা মোটেও অবাক নই। আমরা সবাই চাই তাকে এই অর্জনে সহায়তা করতে। 2018 সালের রাশিয়া, 2022 সালের কাতার এবং চলতি 2026 বিশ্বকাপ মিলিয়ে এমবাপ্পের গোল এখন 18টি। অন্যদিকে মেসি এখনো রাউন্ড অফ 32 এর ম্যাচ খেলেননি। শুক্রবার দিবাগত রাতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফলে দুই মহাতারকার গোলযুদ্ধ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে ও তার সতীর্থরা। গুস্তো বলেন, রেকর্ডের বিষয়টি কিলিয়ান খুব স্বাভাবিকভাবে নেয়, তবে আমাদের প্রধান লক্ষ্য ফ্রান্সকে জেতানো এবং দলকে আরও সামনে এগিয়ে নেওয়া। বিশ্বকাপে রেকর্ডের লড়াইয়ে এখন নজর মেসি ও এমবাপ্পের দিকে। একদিকে অভিজ্ঞতার প্রতীক মেসি, অন্যদিকে সবের অন্যতম সেরা গোল মেশিন এমবাপ্পে। এই দুই রথই বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমেনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। হাসি ও কান্না দুটোই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় অনেকে 1 বছরের মধ্যে খুব কম হাসেন, আবার অনেকে 1 বছর সময়ের মধ্যে কাঁদেনই না। এই জন্যে হাসি এবং কান্না দুটোরই সমান্তরাল প্রবাহ দরকার। আপনার যেমন হাসতে হবে, ঠিক তেমনি কাঁদতেও হবে। হাসি হৃদয়কে প্রফুল্ল রাখে, মনকে ফুরফুরে করে। হাসবেন কি অট্টহাসি দিয়ে? না, আপনি স্মিত হাসবেন, আপনি মুচকি হাসবেন। এটা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে, মানুষও আনন্দিত হবে আপনার
হাসি দেখে। আবার আপনি যদি সবসময় অট্ট হাসি হাসেন, কথায় কথায় হাসেন, অন্যকে হাসান, তাহলে আপনি কমেডিয়ানে পরিণত হবেন। সেই জন্যে হাসিরও পরিমিতি বোধের ব্যাপার আছে। অন্যদিকে কান্না, এটাও জীবনে জরুরি। আপনি পূর্বের প্রায়শ্চিত্তের কথা স্মরণ করে, পূর্বের পাপের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে আপনি কাঁদতে পারেন। আপনি আল্লাহর কাছে দুহাত তুলে সেই সব পাপের জন্য ক্ষমা চাইতে পারেন। আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুশোচনা করতে পারেন। তাহলে হৃদয় সজীব এবং সতেজ হবে। সুতরাং আসুন হাসি এবং কান্নাকে নিজের জীবনে ধারণ করি। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।